গুড আফটারনুন চিলড্রেন। আমরা এতদিন পড়ছিলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা সভ্য ও অসভ্য বলে একটি গল্প। এই গল্পটা থেকে তোমরা গল্পের পুরো মানেটা পড়েছো, আর গল্পের যে ব্যাক এক্সারসাইজ সেগুলো আমি আলোচনা করে দিয়েছি, প্লাস তোমাদের জন্য আমি প্রশ্নের উত্তর লিখে পাঠিয়েও দিয়েছি। এছাড়াও তোমাদের আরও একদিন আমি এই সভ্য অসভ্য গল্প থেকে কোয়েশ্চেন অ্যান্সার অর্থাৎ একটু রচনাধর্মী প্রশ্ন আরও দু একটা লিখে পাঠিয়ে দেব। কিন্তু আজকে আমরা একটা অন্য গল্প পড়ব। তোমাদের আমি আগেও বলেছি যে এই সভ্য অসভ্য গল্প যেটা তোমরা পড়লে এটা কিন্তু তোমাদের ফার্স্ট ইউটিতে থাকবে না, হাফ ইয়ারলিতে থাকবে। ফার্স্ট ইউটিতে শুধু প্রশ্ন কবিতাটাই থাকবে। এবার আমি এখন যেই গল্পটা পড়াবো সেটি হচ্ছে ঠিক সভ্য অসভ্য গল্পের পরের গল্প, প্রফুল্ল। প্রফুল্ল বলে একটা গল্প আমি তোমাদের আজকে পড়াবো। কিন্তু এই গল্পটা পড়ার আগে আমরা একটু এই গল্পর সম্পর্কে জানব। আমরা যে গল্পটা পড়ব প্রফুল্ল, গল্পটা খুব ছোট্ট একটা 2-3 পাতার একটা গল্প, কিন্তু এই গল্পটা একটা বিখ্যাত উপন্যাসের অংশ এবং তোমরা নিশ্চয়ই সেই উপন্যাসের নামটা জানো। উপন্যাসটির নাম হচ্ছে দেবী চৌধুরানী। দেবী চৌধুরানী গল্প থেকে একটু ছোট্ট করে 2-3 পাতার একটা পার্ট তোমাদের পাঠ্যপুস্তকে আছে, এটা আমি তোমাদের পড়াবো। তবে এর আগে গল্পের প্রেক্ষাপট এবং গল্পকার যিনি, অর্থাৎ এই বিখ্যাত উপন্যাসটি লিখেছিলেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে আমরা একটু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে জানব, তারপর এই গল্পের প্রেক্ষাপট বা গল্পের বিষয়টা জানব, তারপর লাইন বাই লাইন পড়া শুরু করব। আমি আজকে প্রথম শুরু করছি এই গল্পের লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে। এরপর যখন এই গল্পর বিষয়বস্তুটা আমি পুরোটাই তোমাদের সংক্ষেপে একটু বলবো, এবং যাতে তোমাদের গল্পটা খুব ভালো লাগে। এবং এই গল্পটি অর্থাৎ এই বিখ্যাত উপন্যাসটি একটা সময় গোটা দেশে ঝড় তুলেছিল। যাই হোক, চলো তাহলে আমরা আজকে প্রফুল্ল অর্থাৎ দেবী চৌধুরানী উপন্যাসের যিনি লেখক, বিশিষ্ট লেখক ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আজকে তার সম্পর্কে একটু জেনে নিয়ে তারপর আমরা গল্পে চলে যাব। তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের বাংলায় 18th সেঞ্চুরিতে একটা নবজাগরণ হয়েছিল। নবজাগরণ কথাটার অর্থ ইংলিশে যাকে আমরা বলি রেনেসা, অর্থাৎ সেই সময় কোনো একটা দেশে রেনেসা বা নবজাগরণ হওয়ার অর্থ হলো শিক্ষায়, জ্ঞানে, বিজ্ঞানে, সাহিত্য চর্চায়, সংস্কৃতি, ঐতিহ্য, অর্থনীতি, সামগ্রিক দিক থেকে দেশের আপামর একটা পরিবর্তন। আমাদের দেশে যদিও অষ্টাদশ শতাব্দী ছিল ইংরেজদের অধীনে, কিন্তু সেই সময় গোটা বাংলা জুড়ে এমন কিছু মনীষীরা জন্মেছিলেন বা এসেছিলেন যারা সমাজ ব্যবস্থাটাকে আমূল বদলে দিয়েছিলেন। তারা তাদের শিক্ষা দীক্ষা, কর্মসূচি, চিন্তাধারা এবং মুক্ত মনস্কতা, অর্থাৎ তারা খুব ওপেন মাইন্ডেড ছিলেন। তথাকথিত কুসংস্কার, ধর্মান্ধতা, এই ব্যাপারগুলো তারা সেভাবে নিতেন না, অর্থাৎ তারা এগুলো পছন্দও করতেন না। আমরা জানি অষ্টাদশ শতকে ঠিক এইভাবেই এসেছিলেন রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এছাড়াও বিভিন্ন মনীষীরা এই সময় এসেছেন।
এই অষ্টাদশ শতকের প্রাণ পুরুষ ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অর্থাৎ ইনি একজন ঔপন্যাসিক ছিলেন। উনি প্রচুর উপন্যাস লিখেছেন এবং সেই প্রতিটি উপন্যাসই কালজয়ী উপন্যাস। আজকে এই একবিংশ শতাব্দীতে এসেও বঙ্কিমচন্দ্রের উপন্যাসের কিন্তু যে পপুলারিটি, যে জনপ্রিয়তা, সেটা কিন্তু একটুও কমেনি। এবং আমার মনে হয় আমি যখন এই গল্পটা তোমাদেরকে বলা শুরু করব, অর্থাৎ প্রফুল্ল অর্থাৎ দেবী চৌধুরানীর গল্প, তখন তোমরা একটু গল্পটা শুনলেই বুঝতে পারবে যে গল্পটা তোমাদের নিশ্চয়ই জানা। তাহলে বাংলা নবজাগরণের অন্যতম প্রাণপুরুষ ছিলেন সাহিত্য স্রষ্টা এবং ঔপন্যাসিক ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই যে আমরা জানি যে আমাদের যে ন্যাশনাল অ্যান্থেম, ন্যাশনাল অ্যান্থেম তো জনগণমন, ন্যাশনাল সং যে বন্দে মাতরম, এটাও কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়েরই। তিনিই হচ্ছেন এর ইনি এটাই লিখেছিলেন, অর্থাৎ উদ্গাতা ছিলেন কিন্তু উনি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম ছিল 1838 খ্রিস্টাব্দের 26শে জুন নৈহাটির কাঁঠালপাড়াতে। এই যে আমাদের সামনেই যে নৈহাটি আছে, নৈহাটির কাঁঠালপাড়াতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয়েছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন একজন নৈহাটির, শুধু তাই নয়, আরেকটা কথা বলে দিই, নৈহাটিতে একটা বিখ্যাত কলেজ আছে, আমরা তাকে শর্টকাটে বলি আরবিসি। সেটা কিন্তু বঙ্কিমচন্দ্রের উদ্দেশ্যেই, অর্থাৎ বঙ্কিমচন্দ্র যেহেতু নৈহাটির মানুষ ছিলেন, সেই জন্য তার স্মৃতিরক্ষার্থেই কিন্তু করা। বঙ্কিমচন্দ্র 6 বছর বয়সে পিতার কর্মস্থল মেদিনীপুরে গিয়ে ইংরেজি স্কুলে ভর্তি হন। পরে তিনি হুগলি কলেজে পড়েন। এরপর আইন পড়ার জন্য প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। আইন পড়া শেষ হওয়ার আগেই সরকার তাকে ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর পদে নিয়োগ করেন। একটানা 33 বছর উনি সরকারি চাকরি করেন। বঙ্কিমচন্দ্রের সাহিত্য জীবন শুরু হয়েছিল কবিতা রচনা দিয়ে। যদিও কবিতায় উনি খুব একটা নাম করতে পারেননি, বা উনি কিন্তু মূলত গদ্য উপন্যাসেতেই সবথেকে বেশি জনপ্রিয়। ললিতা ও মানস বইটি তার উৎকৃষ্ট কবিতা সংকলন। সেদিন তিনি গদ্য রচনার মধ্য দিয়ে নিজেকে বিকশিত করলেন। সেদিন সবাই একদম তার সাহিত্য প্রতিভাকে নিয়ে বিস্মিত বোধ করল। বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসটা ছিল কিন্তু ইংরেজিতে লেখা, রাজমোহনস ওয়াইফ। পরবর্তীকালে তার প্রথম বাংলা উপন্যাস হলো দুর্গেশ নন্দিনী। বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলোকে মূলত আমরা দুভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে ঐতিহাসিক উপন্যাস, আরেকটা হচ্ছে সামাজিক উপন্যাস। যদি কখনো সময় হয় বঙ্কিমচন্দ্রের ঐতিহাসিক উপন্যাস, আমি তোমাদেরকে, যদি ক্লাসে পড়াশোনা শেষ হয়ে যায়, অর্থাৎ সিলেবাস শেষ হলে আমাকে বলবে, আমি এক একটা করে ঐতিহাসিক উপন্যাস তোমাদের ছোট ছোট গল্প বলে শোনাবো। তোমরা বুঝবে ইতিহাস এবং তার সঙ্গে রচনাশৈলী মিলে মিশে এক একটি অসাধারণ জিনিস তৈরি হয়েছিল, অর্থাৎ এক অদ্ভুত রকমের কলা কুশলতা বঙ্কিমচন্দ্র তৈরি করেছিলেন। ঐতিহাসিক উপন্যাসের মধ্যে তিনি বিখ্যাত হলো দুর্গেশ নন্দিনী, আনন্দমঠ, রাজসিংহ ইত্যাদি। আবার সামাজিক উপন্যাসের মধ্যে বিখ্যাত হলো কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, ইন্দিরা, রাধারানী, কৃষ্ণকান্তের উইল ইত্যাদি। এবার বঙ্কিমচন্দ্রের উপন্যাস নিয়ে আমরা আর পড়ব না। আমরা এবার বঙ্কিমচন্দ্র সম্পর্কে তো কিছুটা জানলাম, এবার আমরা এই গল্পতে চলে আসব। তাহলে আমি প্রথমেই বলছি যে ঋষি বঙ্কিমচন্দ্র তিনি যে দেবী চৌধুরানী বলে একটি উপন্যাস রচনা করেছিলেন, এই উপন্যাসটি কিন্তু কিছুটা হলো ঐতিহাসিক, যদিও এটাকে পুরোপুরি ঐতিহাসিককে উপন্যাসের মধ্যে আমরা ধরতে পারি না, তার মধ্যে বেশ কিছুটা গল্পগাথা আছে।
তাও এই গল্পের বেশিরভাগটাই ঐতিহাসিক তথ্যের নিরিখে রয়েছে। এবার এই গল্পটা থেকেই একটা ছোট্ট পার্ট আমরা পড়ব প্রফুল্ল হিসেবে। তার আগে আমি তোমাদের গল্পটা একটু ছোট্ট করে বলে দিই। এই গল্পটা যদি জানা থাকে তাহলে আমরা যেই পাঠটা পড়ব সেটা পড়তেও ভালো লাগবে, শুধু তাই নয়, যদি কখনো সম্ভব হয় গল্পটা নিজেরা পড়ে নেবে। তাহলে শোনো, আমরা দেবী চৌধুরানী গল্পর খুব সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে একটু বলছি। অনেক দিন আগে একটি গ্রামে একজন বিধবা তার মেয়েকে নিয়ে বাস করত। সেই ভদ্রমহিলা, তার মেয়ের নাম ছিল প্রফুল্ল। তার মেয়েকে তিনি ঘটা করে, যদিও তার পয়সা ছিল না, কিন্তু তার মেয়েটি খুব দেখতে সুন্দর ছিল এবং খুব ভালো মেয়ে ছিল। মা খুব গরিব ছিল, মা বেশিরভাগ দিনই ভিক্ষে করে খেত। যাই হোক, যেহেতু মেয়েটি দেখতে সুন্দর ছিল, সেই জন্য পাশের গ্রামের এক উচ্চবংশীয় প্রায় জমিদার পাশের গ্রামের এক জমিদার, এবং তিনি খুবই ধনবান ব্যক্তি, তিনি নেহাতে দয়া পরাবশ হয়ে এবং মেয়েটির রূপে মুগ্ধ হয়ে তিনি মেয়েটির সঙ্গে তার একমাত্র পুত্রের বিবাহ দিল। কিন্তু সেই সময় গ্রাম্য আচার ব্যবস্থাটা এতটাই খারাপ ছিল, প্রফুল্লর মা এতটাই গরিব ছিল, সে কিন্তু কোনো গ্রামের কোনো মানুষকে কোনো রকম নেমন্তন্ন খাওয়াতে পারল না। এবং শুধু তাই নয়, গ্রামের মানুষদেরকে সে সেভাবে যে বলা যে আমরা যে ধরো যে তোমরা আমার মেয়েকে বিয়ে দিয়ে উপকার করেছো, এইসবভাবে সে বলতেও পারেনি। এই জন্য গ্রামের সমস্ত মানুষ, গ্রামের যারা মাথা, অর্থাৎ পঞ্চায়েতে যারা ছিল, তারা কী করলো জানো, প্রফুল্লরকে ওই যখন নাকি শ্বশুরবাড়ি যাওয়ার কথা বিয়ের পরে, তখন এরা বলল আমরা কেউ এই বাড়িতে খাবো না বিয়ের দিন, আর এই বাড়িতে খাবো তো নয়, এবং শুধু তাই নয়, এরা খুব খারাপ বলে ওদের মিথ্যে বদনাম দিল। জমিদার বাবু সে তো আর এসব শোনার পর আর প্রফুল্লকে পুত্রবধূ হিসেবে নিজের বাড়িতে নিয়ে গেল না। প্রফুল্লর মা আর প্রফুল্ল গ্রামের বাড়িতেই খুব কষ্ট করে জীবনযাপন করতে লাগলো। এতটাই কষ্ট ছিল ওদের যে ওদের প্রত্যেক দিন খাবার পর্যন্ত জুটত না। ওরা তার কাছে ভিক্ষে করে চেয়ে চিনতে খাবার খেত। এর মধ্যে বেশ কিছু বছর কেটে গেছে। প্রফুল্লর শ্বশুরমশাই তার স্বামীকে, অর্থাৎ প্রফুল্লর স্বামীকে, তখনকার দিনে তো বহু বিবাহ প্রথা ছিল, আরও দুবার বিবাহ দিয়েছে। তাদের মধ্যে আরও দুটি বউ এসেছে বাড়িতে, এবং ইনফ্যাক্ট তারা প্রফুল্লর কথা ভুলেই গিয়েছিল। কিন্তু প্রফুল্ল একদিন প্রায় জোর করেই শ্বশুরবাড়িতে আসলো। প্রফুল্ল বলল যে, তার মাকে বলল যে আমি শ্বশুরবাড়িতে যাই, ওরা যদি আমাকে জাস্ট চাকরের মতো রাখে তাহলে রাখুক, তাও আমি থাকবো, অন্তত না খেয়ে তো মরবো না। প্রফুল্ল শ্বশুরবাড়িতে আসার পর প্রফুল্লর শাশুড়ি, তার অন্যান্য সতীন যারা, তারা অ্যাকসেপ্ট করে নিল। প্রফুল্লর যে স্বামী ছিল সে তো অ্যাকসেপ্ট করেই নিল, কিন্তু প্রফুল্লর শ্বশুর অ্যাকসেপ্ট করলেন না প্রফুল্লকে। তখন প্রফুল্ল তাকে জিজ্ঞেস করলো, তাহলে আপনি যে আমাকে মেনে নিচ্ছেন না, তাহলে আমি খাবো কি? তা বললো, তোমার যা খুশি, চুরি করো, ডাকাতি করো, যা খুশি তাই করো। তাই প্রফুল্লকে উনি বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। আর প্রফুল্ল আবার মার কাছে ফিরে আসলো। মার কাছে যখন ফিরে আসলো, তার পরের দিন তার মা এই দুঃখটা সহ্য করতে না পেয়ে মরে গেল। অর্থাৎ তার মা খেতে পেত না, অত্যন্ত দুর্বল ছিল, তারপরে সে আর বাঁচল না, মরে গেল। প্রফুল্ল তার মা মরে যাওয়ার পর গ্রামের যারা দুষ্টু লোকেরা, তারা একত্রিত হয়ে চাইল যে প্রফুল্লর সাথে প্রফুল্লকে আরও বেশি খারাপভাবে ওকে ট্রিট করবে, এবং ওকে কেউ তো যেহেতু ওর বাড়িতে কেউ নেই, ওর মা নেই, ওর পয়সা নেই, সেই জন্য ওর দুঃখটা আর কেউ দেখতো না। একদিন প্রফুল্লকে অন্য গ্রামের এক জমিদার, সে চাইল প্রফুল্লকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করতে, যেহেতু প্রফুল্ল খুব সুন্দর ছিল। এবং সে যখন প্রফুল্লকে তুলে নিয়ে যাচ্ছিল, তখন
প্রফুল্লর কিছু করার ছিল না, কারণ প্রফুল্ল হাত পা মুখ বেঁধে পালকিতে তুলেছে। কিন্তু রাস্তায় ডাকাত আক্রমণ করে এবং ওই পালকির লোকেরা প্রফুল্লকে ওই গাড়ি সমেত ফেলে রেখে, পালকি সমেত ফেলে রেখে পালিয়ে যায়। প্রফুল্ল ধীরে ধীরে ওখান থেকে বেরোয়, হাত মুখ খুলে ও জঙ্গলে চলে যায়, অর্থাৎ জঙ্গলে হারিয়ে যায়। একটা জঙ্গলের পাশে পালকি ছিল, এবার ও তো অত কিছু চিনত না। সে জঙ্গল ঘুরতে ঘুরতে প্রফুল্ল 2-3 দিন পরে ভয়ে তৃষ্ণায় জঙ্গলের মধ্যে একটা বাড়ি দেখল। সেই বাড়িটায় গিয়ে দেখল এক ভদ্রলোক, সে মৃত্যু পথযাত্রী, সে শুয়ে শুয়ে কাতরাচ্ছে, তার শরীর খুব খারাপ। প্রফুল্ল তাকে জল দিল, তাকে সেবা করলো। 2-3 দিন বাদে ভদ্রলোকের যখন সত্যি সত্যি মৃত্যুর সময় এসছে, তখন সে প্রফুল্লকে বলল যে তুমি আমার মৃত্যুর সময় আমাকে সেবা করলে, আমি তোমাকে কিছু দিয়ে যেতে চাই। আমার এই যে বাড়ির নিচতলায় প্রচুর মোহর আছে, এগুলি তোমার, বলে ভদ্রলোক মরে গেল। এবার প্রফুল্ল ভাবল যে তার মানে আমার এখন অনেক টাকা পয়সা হলো, তাহলে আমার আর কোনো কষ্ট থাকবে না। এবার প্রফুল্ল পরের দিন সকালবেলা ওখান থেকে 1-2 মোহর নিয়ে ভাবলো বনের পথে গিয়ে যদি কিছু খাবার দাবার রাস্তায় যদি কোনো লোকালয় পাই। বেরিয়ে সেই সময় বিখ্যাত এক ডাকাত দল ছিল, তার নাম ছিল ভবানী পাঠকের ডাকাত দল। সে ভবানী পাঠক এমন একজন ডাকাত ছিল যে দুষ্টের দমন আর শিষ্টের পালন করত। তোমরা ছোটোবেলায় নিশ্চয়ই রবিনহুডের গল্প পড়েছিলে, যে রবিনহুড যেরকম দুষ্ট লোকেদের মারতো এবং ভালো লোকেদের সাহায্য করত, ইনিও ছিলেন সেই রকম ডাকাত। সে গ্রামের গরিবদের সাহায্য করত এবং বড়লোক দুষ্টু জমিদারদের কাছ থেকে টাকা পয়সা নিত। এবং শুধু তাই নয়, ইনি একজন বিপ্লবীও ছিলেন। ইনিও চাইতেন দেশ মাতৃকা যাতে ইংরেজদের হাত থেকে ছুটকারা পায়। ঠিক সেরকমই প্রফুল্ল গিয়ে ভবানী পাঠকের সাথে রাস্তায় দেখা হলো এবং প্রফুল্ল যখন ভবানী পাঠককে বলল যে ভবানী পাঠক বলল তুমি এই মোহর কোথায় পেয়েছো? তো আর জানতো না এটা ডাকাতের সর্দার। ও বলল যে আমাকে এরকম দিয়েছে, বলছে এই মোহর তো তুমি রাখতে পারবে না, ডাকাতরা নিয়ে যাবে। তখন ও বলল তাহলে আমি কি করব? তখন ভবানী পাঠক প্রফুল্লকে বলল তুমি তো জীবনে অনেক কষ্ট করেছো, এই টাকা পয়সা তুমি পেয়েছো ঠিকই, কিন্তু এগুলো তুমি গরিবদের দান করো, আর তুমি আমার দলে যোগদান করো এবং তুমি সমস্ত কিছু অর্থাৎ লাঠি চালনা থেকে শুরু করে সব কিছুতে পারদর্শী হও। তুমি হবে এরপর দেবী চৌধুরানী, অর্থাৎ আমার পরে তুমিই হবে ডাকাতদের রানী এবং তুমি টোটাল এই দলটা পরিচালনা করবে। তোমার কাজ হবে দুষ্টের দমন এবং শিষ্টের পালন করা। যথারীতি বেশ 2-3 বছর, কারণ এটা তো একবারে বললেই হয় না, 2-3 বছর প্রচণ্ড শারীরিক পরিশ্রম এবং শিক্ষা দীক্ষা প্রফুল্ল সম্পন্ন হলো। অর্থাৎ প্রফুল্ল কুস্তি করা, লাঠি চালানো, বন্দুক চালানো, ঘোড়ায় চড়া, এগুলো তো সে কিছুই জানতো না। একজন ডাকাত দলের সর্দার হতে গেলে যা যা কোয়ালিটি থাকা দরকার সবটাই সে শিখলো এবং তার সঙ্গে শিক্ষা দীক্ষা সব কিছু সেরে তারপর সে যথারীতি ডাকাতদের রানী অর্থাৎ দেবী চৌধুরানী হয়ে বসলো। তারপরে যথারীতি দিন এগোচ্ছে একটা সময় দেখা গেল যে প্রফুল্লর যিনি শ্বশুরমশাই, তিনি ইংরেজদের কাছ থেকে প্রচুর টাকা পয়সা নিয়েছিল এবং সে অনেক সমস্যায় পড়েছিল। কিন্তু সেই লোকটি অত্যন্ত ধূর্ত ছিল, সে মানুষদের খুব ক্ষতি করত, গরিবদের কষ্ট দিত। এরপরে প্রফুল্লর সঙ্গে তার শ্বশুরমশাইয়ের ডাইরেক্ট একটা ক্ল্যাশ হয়েছিল, সেটা আমরা গল্পে পড়ব। ইংরেজরাও ছিল সেখানে এবং শেষ পর্যন্ত গল্পের শেষে প্রফুল্ল শ্বশুরমশাইকে প্রফুল্ল কী করলো, তার শ্বশুরমশাইকে কিছুটা সাহায্য করলো এবং আলটিমেটলি প্রফুল্লর স্বামী প্রফুল্লকে চিনতে পেরেছিল যে এই দেবী চৌধুরানী হলো, এই ছিল প্রফুল্ল এবং সে তাকে তার বাড়িতে নিয়ে আসলো এবং শেষ পর্যন্ত এইভাবেই গল্পের পরিসমাপ্তি ঘটে। অর্থাৎ এই গল্পটি ছিল একটি সাধারণ মেয়ে, একটি অত্যন্ত গ্রামের দরিদ্র সাধারণ মেয়ে, সে কি করে নিজের আইডেন্টিটি গড়ে তুলল এবং শুধু তাই নয়, কি করে সে অন্যের ভালো করলো। অর্থাৎ শুধুমাত্র একজন নিজের ভালো হবে, আমি ভালো থাকবো, তার থেকেও অনেক বেশি জরুরি অন্যকে ভালো করা। অর্থাৎ এই স্যাক্রিফাইসিং মেন্টালিটি এবং তার সঙ্গে ব্যক্তিত্ব সব কিছু মিলেই এই গল্পটি সেই সময় থেকে শুরু করে বর্তমান কাল পর্যন্ত
যে আমরা সবসময় নারীবাদী বা নারী স্বাধীনতার কথা বলি, তার এক আদর্শ হয়ে রয়েছে। আজকে আমরা এই গল্প সম্পর্কে জানলাম। কালকে আমরা পড়ব প্রফুল্ল গল্প, অর্থাৎ কোন জায়গাটা পড়ব জানো? প্রফুল্ল যখন ওই জঙ্গলে গিয়ে হারিয়ে গিয়েছিল এবং তার সঙ্গে ভবানী পাঠকের দেখা হয়েছিল, সেই জায়গাটুকুই তোমাদের সিলেবাসে আছে। কিন্তু এই টোটাল গল্পটা জানলে পরে তোমাদের ভালো লাগবে বা ইন্টারেস্ট আসবে বলেই আমি পুরোটা একটু বলে দিলাম।